জনাব মোস্তফা ফিরোজ। না, এটা তো আমি আগেই বললাম যে হ্যাঁ। এটা দুই দুই তিনটা দিক থেকে এটা জিনিসটা ভালো হয়নি। ভালো হয়নি কেন? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে মানে বিএনপি বলছিল যে অমুক অমুক হচ্ছে আহ, জামাতের, আর জামাত বলছিল অমুক অমুক বিএনপি। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, তারা কোনো দলের না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হইতে না হইতেই সেই সরকারের নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী টেকনোক্র্যাট কোটায়। তো জিনিসটা তাহলে তো অন্তর্বর্তী সরকারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই তো ধাক্কা লাগলো। তো সেখানে এখন প্রশ্ন, তাহলে কি এটা কি চাপানো? কারণ খলিলুর রহমানের ব্যাপারে তো বিএনপিরই আপত্তি ছিল, তাহলে কি এটা চাপানো হলো? কারা চাপালো? আমেরিকা, ইন্ডিয়া, নাকি কারা? এই প্রশ্নগুলো কিন্তু এখন সঞ্চারিত হচ্ছে যে এটা কি তাহলে আগে কোনো নেগোসিয়েশন হয়েছিল বিএনপির সাথে কোনো এক শক্তি বা একাধিক শক্তি, সেই শক্তিরই কি প্রতিনিধি কিনা ডক্টর খলিলুর রহমান? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এবং আমি মনে করি যে এইটা কিন্তু বিএনপিকে যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে। আমি জানি না বিএনপি এর উত্তরটা কি দেবে, এটা উচিত হয়েছে কিনা। আর কারণ উনি 1 বছর অন্তত 6 মাস পরেও যদি সরকারে যোগ দিতেন তাহলে কিন্তু এতটা বিতর্ক আসতো না। এখন কিন্তু বিতর্ক হবে, কারণ ওটা বিলুপ্ত হইতে না হইতেই তিনি এখানে আসলেন। তাহলে জামাত যে অভিযোগ করছিল, তাহলে জামাত বলবে যে এই তো আমরা বলছি যে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে বিএনপি আছে, এই যে এখন দেখেন। তো তার উত্তরটা কি হবে? এইটা আমার ধারণা যে মানে নীতিগত পদ্ধতিগত ভাবে আহ, এবং কনসেপচুয়ালি এইটা একটা ভুল করছে বিএনপি, এটা স্বীকার করতেই হবে। চ্যালেঞ্জ তার জন্য যে আহ, প্রথমবার তিনি এমপি হলেন, তারপরে আহ, তিনি নির্বাচিত হলেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। এটা এবং যেই পরিস্থিতির মধ্য দিয়ে, সেটা তো আহ একটা অবিস্মরণীয় ব্যাপার। তো চ্যালেঞ্জ অনেক, কারণ 15 বছরের একটা দুঃশাসন অপশাসন বিএনপির উপর দিয়ে গেছে, দেশের অর্থনীতি ভঙ্গুর। 17 মাসে 16-17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে রিভাইভ করতে পারেনি। ফলে এই অবস্থায় তিনি যেটা করবেন, তার নির্বাচনী যে জনসভার বক্তব্যগুলো, আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতন এটা মানে ফলো করেছি এবং খুবই ভালো লেগেছে এবং আধুনিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে তিনি বারবার বলেছেন যে না, বদনাম করে আমি সময় নষ্ট করতে চাই না, আমি কি করতে চাই আমি সেটা বলতে চাই। এবং সেই কথাগুলো তিনি বলেছেন। এবং আজকেও দেখলাম জাতির উদ্দেশ্যে তিনি যে কথাগুলি বলছেন, যেমন একটা কথা বলছেন, দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়, আইনের মাধ্যমেই হবে সব সমস্যার সমাধান। অর্থাৎ কোনো অপকর্ম না, আইনের বাইরে কোনো কাজ না, এবং সবাই সমান। এই যে কথাটা বলতে পারাটা বলছেন, তার মানে একটা নির্দেশনা দিয়েছেন। এবং আমি ইতিমধ্যে কয়েকজন এমপি আমাকে জানিয়েছেন যে তারা তাদের এলাকায় চাঁদাবাজি বন্ধের ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছেন এবং কোন উপায় বন্ধ করা যায় সেগুলি তারা পদ্ধতি অবলম্বন করেছেন। তার মানে যে বদনামগুলো কে দিয়ে বিএনপি কে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে ওঠার জন্য কিন্তু তারা অলরেডি এটা তারেক রহমানের জন্য একটা চ্যালেঞ্জ, যে দুর্নীতি চাঁদাবাজি এই অপবাদগুলো যাতে দলকে আর ক্ষতিগ্রস্ত না করে। তো সেই কারণে দেখেন, জনজীবনের আজকে পুরো ভাষণের মধ্যে জনজীবনের কোথায় কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, আরো অন্যান্য যে সমস্ত সিন্ডিকেট, বাণিজ্যিক সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়ায়, সেগুলি ভেঙে দেওয়ার একটা সংকল্প ব্যক্ত করেছেন। এখন আমার যেটা ধারণা যে তারেক রহমানকে এই অল্প সময়ের মধ্যে স্টাডি করে যেটা বুঝতে পারছি, যে তিনি কিন্তু বলছেন কিন্তু বাস্তবায়ন না করে কিন্তু ছাড়বেন না। তুলনামূলকভাবে আমি মনে করব যে আমি আশাবাদী, তবে এইগুলো অ্যাসেসমেন্ট করতে অ্যাটলিস্ট 2-3 মাস বা 4 মাস তো লাগবেই, তারপরে বোঝা যাবে। কিন্তু তিনি কিন্তু অসুখটা ধরতে পেরেছেন, তিনি কোথায় কোথায় রোগ এবং কোন কোন সমস্যাগুলি মানে প্রাধান্য দেওয়া উচিত সেইগুলো কিন্তু তিনি দেখেছেন। দেখেন তার পুরো ভাষণের মধ্যে ওই জুলাই সনদ টনদ এই সমস্ত আধ্যাত্মিক বায়বীয় কোনো কথাবার্তা নেই। তিনি স্ট্রেট মানুষের যে সংকটগুলো, অর্থনৈতিক সংকট, জনজীবনের সমস্যা এবং নিরাপত্তার সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু অ্যাড্রেস করেছেন।
তো এবং ক্যাবিনেট মিটিংও যে কথা বলেছেন সেই কথাগুলো আরো এক্সপান্ড করে তিনি বলেছেন। তো আমি মনে করি যে তিনি নিশ্চয়ই আহ, মানে পুরোপুরি তো বলা যাবে না সফল হবেন, একটা সফল হবার একটা তিনি দিক নির্দেশনা দেখছেন, বা বলা যায় যে একটা আলোক ছটা দেখাচ্ছেন। এখন দেখা যাক, পরবর্তীতে অপেক্ষা জি, করতে হবে। নিশ্চয়ই। জনাব মাসুদ কামাল, আপনারও যদি কোনো পূর্বাভাস থাকে কেমন হবেন তারেক রহমানের মানে সময়টা এবং তিনি কেমন প্রধানমন্ত্রী হবেন, সেটির সাথে আর একটা প্রশ্ন আছে, এটা শেষ করি ছোট করে, তারপরে জিজ্ঞাসা করি আপনাকে। জি মাসুদ কামাল, কেমন আমি প্রধানমন্ত্রী হবেন আশাবাদী তারেক রহমান? আমি আশাবাদী কারণ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, খুব মানে সতর্কভাবে আমি লক্ষ্য করেছি যে ডক্টর ইউনূস সাহেবের আমলে কিন্তু আমাদের এই দেশটা একটা মবের রাজত্বে পরিণত হয়েছিল। জাস্ট মবের রাজত্ব। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি কোনো মবকে থামাবেন না, উনি মবকে এনকারেজ করবেন, এবং উনি করে গেছেন পুরোটা সময় ধরে। এবং যে কারণে মানুষের মধ্যে একটা ভীতি ছিল, একটা আতঙ্ক ছিল। মানুষ ঘরের বাইরে মেয়েরা বের হতে আতঙ্কিত হতো যে বের হয়ে যাব কোন বিপদে না পড়ি। তো এরকম নানা ধরনের কিন্তু চিন্তা ভাবনা আমাদের সাধারণ মানুষকে আক্রান্ত করত। ইন্টারেস্টিং হলো, নির্বাচন হলো 12 তারিখ, 13 তারিখে কিন্তু এগুলো সব অফ হয়ে গেল। জাস্ট আর নাই, আর দেখলাম না। 13 তারিখে কি হয়েছিল? 13 তারিখে তখনও তো তারেক রহমান শপথই নেয় নাই। খেয়াল করেন, উনি তো তখন শপথ নেন নাই, শপথ নিয়েছেন 4র্থ দিনে এসে। তাহলে মানুষ কিন্তু বুঝে গেছে যে এই ভদ্রলোক এতদিন ধরে যে কথাগুলো বলছে, যে ভঙ্গিতে বলছেন, সেই কথাগুলো তাদের মনে হচ্ছে না উনি এটা মিন করেছেন। আমরা গত কয়েকদিন ধরে সেটা দেখছি। তো উনি চাচ্ছেন, যেমন প্রথম আজকের মিটিং এ যেটা উনি ক্যাবিনেট মিটিং এবং ওনার ভাষণে 3টা জিনিসকে উনি খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। যে একটা হলো দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ, দ্বিতীয়টা হলো আইন শৃঙ্খলা, এবং তৃতীয়টা হলো বিদ্যুতের সরবরাহ যেন ঠিক থাকে। এটা তো আসলে প্রথমটা আর দ্বিতীয়টা কিন্তু মোটামুটি রিলেটেড। হুম। দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ, এই দুইটা যে মানুষের নাগালের বাইরে চলে যায়, এর কারণটা হলো দুর্নীতি এবং চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে যে জিনিসটা উত্তরবঙ্গে যে সবজির দাম 40 টাকা, সেটা ঢাকায় আসতে আসতে 80 টাকা হয়ে যায়, এই কারণে যে রাস্তায় তাকে 14-15 জায়গায় চাঁদা দিতে হয়। কারণ বাজারেও চাঁদা দিতে হয়। কারণ বাজার থেকে এতটাই চাঁদা দিতে হয় যে আগে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কারণ বাজার থেকে প্রতিদিন 1 কোটি টাকা উনি আদায় উনি পাইতেন। তো ওনাকে যারা এই টাকাটা দিয়ে আসতো, তারা নিজেরা আরো কয়েক কোটি টাকা আদায় করতো না, করতো। তো এই টাকাটা কোথার থেকে আসতো? এই টাকাটা কে পে করতো? আমি আপনি পে করতাম, আমরা যারা বাজারে যাই তারা পে করতাম। তো এইভাবে তো জিনিসপত্রের দামটা বেড়ে যেত। এখন যদি আপনি চাঁদাটা বাজিটা বন্ধ করতে পারেন, তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকে আরো বেশি মালামাল ঢাকা শহরে আসবে, দামটা বাড়বে না। ঢাকা শহরে কারণ বাজারে চাঁদাবাজি কে করে? কে না জানে? চাঁদাবাজি কারণ বাজারে যে সবচেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী, সেও জানে তাকে চাঁদা কাকে দিতে হয়। এটা জানার জন্য কোন রকম রকেট সায়েন্স নাই, যে কেউ বলতে পারে। সে লোকটা কে? সে লোকটার নাম, এতদিন তো সে তো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, হয়তো এই মুহূর্তে নাই, দল থেকে তাকে বের করে দিছে, দল থেকে বের করে দিছে, কিন্তু তার চাঁদা কি বন্ধ হয়েছে? এখন যদি তারেক রহমান চান যে আমি তো চাঁদাবাজকে দল থেকে বের করে দিচ্ছি, তাকে আমি কোনো ধরনের প্রশ্রয় দেব না, যদি উনি সিদ্ধান্ত নেন এবং এটা যদি উনি মিন করেন, তাহলে বন্ধ হবে না কেন? এবং যদি উনি এই কথা বলেন যে যারা এই চাঁদাবাজকে প্রশ্রয় দিবে, টিকিয়ে রাখার চেষ্টা করবে, আমি তাদেরকে চাকরিতে থাকতে দেবো না, তাদেরকে চাকরি জি, থেকে ফায়ার করবো। উনি জি, যদি সিদ্ধান্ত নেন এবং যদি উনি একটা ক্ষেত্রে ঘটিয়ে থাকেন, একবার যদি একজনের ক্ষেত্রে ঘটান, তাহলে দেখবেন যে বাকি সবাই একটা শিক্ষা পেয়ে যাবে। জি। আমার তার ধারণা জি, রমজানের এই মাসে উনি সেটা ঘটাবেন, এবং আমার মনে হয় একটা ভালো লেসন চাঁদাবাজরা পাবে। নিশ্চয়ই। এটার এই বিষয়ে অনেক অনেক তার জন্য শুভকামনা, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাশাটা সেরকমটা তো থাকবে বটেই।